অনেক জায়গায় দেখছি যে গাছ হঠাৎ করে মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কালকে যেমন একদিকে জিজ্ঞেস করলাম যে গাছটা মারা যাচ্ছে কেন, তো গাছটা কাটা যাচ্ছে কেন, একজন কৃষক বললেন কি যে হয়তো গাছের শিকড়টা পোকায় কেটে দিয়েছে। বেশ কিছু গাছ মাঝে 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 মাঝে। তো এই আমাদের যারা এই ডিপার্টমেন্টে কাজ করে তারা যদি মাঠ পর্যায়ে যে কৃষকদের এই গাছটা কেন মারা গেল বা মারা যাচ্ছে তার কারণটা উদ্ঘাটন করে এইটা লাইক ডাক্তার মানুষের চিকিৎসা দেয়, পশুর ডাক্তার আমার পশু পাখিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে ফেলছে, তেমনি কিন্তু গাছের ডাক্তার আমাদের কৃষি কর্মকর্তা, পাটের ডাক্তার আমাদের পাট কর্মকর্তা। তো এই সমস্যাটা তিনি যদি সাথে সাথে আইডেন্টিফাই করে ঔষধটা দিয়ে দিতেন তাহলে কিন্তু আমার কৃষক আর ক্ষতিগ্রস্ত হতো না। তো আমাদের যেটা দরকার যে মাঠ পর্যায়ে যে কৃষকের সাথে থেকে তাদের সমস্যাটা কোথায় হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারতাম এবং সাথে সাথে ওই সমস্যার সমাধানে কি প্রযুক্তি বলে, কি ওষুধ বলে, কোনটা কাজে লাগানো যায়, এটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো না, কৃষকরা আরো বেশি পাট চাষে কি হতো, উদ্বুদ্ধ হতো। আমরা যখন ছোটবেলায় বইয়ে বলেছি যে বাংলাদেশের অর্থকরী ফসল পাট, আমাদের রচনাই ছিল, আমি ক্লাস 5-এ আমার এখনো মনে আছে বাংলাদেশের কাঁচামাল শিল্প পাটের যে প্রশ্ন আসলো সেখানে আমরা সোনালি কি বলতাম, সোনালি আঁশ। অথচ দেখেন বাংলাদেশে কোনো একটা সিজনে যে জিনিসটা একটা বিশাল সম্ভাবনা হয়ে আসে কিছুদিন পরে কোনো একটা চক্রে পড়ে অথবা আমাদের অনাগ্রহ ওই জিনিসটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পাটের উদাহরণ তো অনেক আগের কথা। আমি যেহেতু জীবন কাছে কাজ করতে এসেছি এবং আমার বাড়ি সাতক্ষীরায় ছিল বাগদা চিংড়ি, দেখে শুনেছিলেন কিনা জানেন কিনা, হোয়াইট গোল্ড বলা হতো। হোয়াইট গোল্ড কি যে হঠাৎ করে বাগদা চিংড়ি আমাদের বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় খাত হয়ে উঠল, যেখান থেকে আমরা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারি, এই চিংড়ি চাষের সাথে যারা জড়িত তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারি। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল কি যে এটা বিদেশে রপ্তানি হচ্ছে না, সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না, মানুষ এই চাষে অনাগ্রহী হয়ে গেল। প্রেক্ষাপটে কি হলো, বাগদা চিংড়ি চাষে কি হতো, প্রচুর লবণ পানি ঢুকানো লাগতো, নদী থেকে যে লবণ পানি ঢুকিয়ে এগুলো করা হলো ওই জমিগুলো কিন্তু এখন ওই বাগদা চিংড়ি চাষ ছাড়া অন্য কোনো কাজে আর ব্যবহার করা এখন উপযোগী না। মানুষ যে ওই সেক্টর থেকে অন্য সেক্টরে রূপান্তর করবে সেটাও তাদের জন্য এখন আর সম্ভব হচ্ছে না। আবার পর্যাপ্ত পরিমাণে কি পাচ্ছে না, সেখান থেকে টাকা আয় করতে পারছে না, বিদেশে রপ্তানি করতে পারছে না। অনেক চিংড়ি চাষে কিন্তু ইতিমধ্যে কি হয়েছে, হ্যাঁ দেউলিয়াও হয়ে গেছে, জমি জায়গা সব বিক্রি করে ফেলছে। জীবন গাছের ফুল চাষের একটা বিশাল সম্ভাবনাময় খাত এবং আমি শুনেছি এবং বাস্তবতায় এখন দেখছি, যেহেতু ঘোরার সুযোগ হচ্ছে, কিন্তু এখানে আমি গত কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঠে ঘুরে দেখি যে গোলাপ ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক কোনোভাবে এটা বিক্রি করতে পারছে না। রজনীগন্ধা ফুলগুলো মাঠে নষ্ট হয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, অথচ আমরা কিন্তু একের পর এক পলিশেপ দিয়ে যাচ্ছি, আবার প্রশিক্ষণ নিয়ে আসতেছি, আরো বেশি বেশি ফুল চাষে কি করছি, মানে বিভিন্ন রকম সেচ যন্ত্র বলে তারপরে নানান রকম প্রকল্প গ্রহণ করছি, বড় বড় বিল্ডিং তৈরি করছি, কিন্তু এটা ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউ চিন্তা করছি না। এটা যাতে ভবিষ্যৎ আমাদের সেই চিংড়ির মতো সেই পাটের মতো হবে না, এটা কেউ চিন্তা করেছে? কারণ আমাদের এই যে বর্ষার সিজনে যে ফুলগুলো চাষ হচ্ছে গোলাপ গাছ, এখানে কিন্তু আবার নতুন করে গোলাপ কেটে অন্য কিছু চাষ করবে সেই সুযোগ নেই। এক জায়গায় জাল বেড়া ফুল উৎপাদন করেছে, ওই জাল বেড়ার যে গন্ধগুলা ওইগুলা যে তুলে রেখে ওইখানে অন্য কিছু চাষ করবে সেটার সুযোগ নেই। তাহলে এই কন্টিনিউয়াস এই টাইমটা কৃষকদের একটা ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছে। আমাদের উচিত ছিল এই ফুল চাষের সাথে সরকারি যে দপ্তরটা জড়িত সেটা আমাদের বিএডিসি হোক, সেটা কৃষি কর্মকর্তা হোক, যদি এটা চিন্তা করতো যে অফ সিজনে এই ফুলগুলা পাপড়ি দিয়ে, ধরেন জাপানের মতো দেশে কি হচ্ছে, এই যে আমরা পারফিউম কিনি,
3,500 4,000 টাকা দাম দিয়ে তারও বেশি টাকা দিয়ে আমরা পারফিউম কিনি। সেটা কি রজনীগন্ধা, গোলাপ, জারবেরা এইসব ফুল থেকে কি হয় উৎপাদিত হয়। যদি এরকম একটা গবেষণা কেন্দ্র আমরা ঝিকরগাছায় তৈরি করতে পারতাম, এখান থেকে উৎপাদিত হতো, মানুষ ফুল বিদেশে রপ্তানি করতে পারলাম না ঠিক আছে, কিন্তু পারফিউম তো বিদেশে রপ্তানি করা যেত। শুধু বিদেশে না, বাংলাদেশের কোনো মানুষ এখন আছে বাইরে যাওয়ার সময় একটু পারফিউম ব্যবহার করি না, এরকম আছে একটু হলেও তো আতর ব্যবহার করি। তাহলে অক্সিজেনের ফুলগুলো যখন আমরা এই কাজে ব্যবহার করতে পারতাম, তাহলে কি আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হতো? হতো না। তার পাশাপাশি যদি এই ফুলগুলো পাপড়ি দিয়ে আমরা ঘরে বিভিন্ন তেল উৎপাদন করতে পারছি, বিদেশে করছি বিভিন্ন ফুলের নির্যাস দিয়ে তেলের সাথে সংমিশ্রণ করে সেটা এত টাকা দামে মানে বিদেশের বাজারে ব্যবহার করছে, আমরাই কিনছি। লাইক নতুন তেল বিভিন্ন দেশ থেকে আসছে, সেই সব তেল আমরা দাম দিয়ে কিনছি, অথচ আমাদের এই সম্ভাবনাময় সেক্টর এই ফুলের পাতা দিয়ে সেগুলো কি হচ্ছে উৎপাদিত হচ্ছে, যেটা আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারতাম। তারপরেও ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ প্রশিক্ষণ গ্রহণ করে ঘরের যে তেলগুলা তৈরি করছে, ওখান থেকে সাবান তৈরি করছে, আপনারা ঘুরলে বুঝতে পারবেন। তারপরে ফুলের নির্যাস দিয়ে আপনার কাপড়ে রং করছে, সেইগুলো যদি আমরা এখান থেকে একটা মার্কেট করে দিতে পারতাম। ধরেন আমি একজন উপজেলা নির্বাহী অফিসার, আমি দোকানে যে ঝিকরগাছা উপজেলার একটা তেলের সেটা উৎপাদন করেছে, এলাকার বিভিন্ন মহিলারা লোকালি প্রশিক্ষণ করে, যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে হোক সে তেলটা উৎপাদন করেছে বা সাবানটা উৎপাদন করেছে। কিন্তু ওই সাবানের গায়ে যদি একটা লেবেলিং থাকতো, লেবেলিং বলতে সুন্দর একটা প্যাকেট, যেমন আমরা কিনছি কি এখন সবচেয়ে দামি একটা বলে চুল সাবান কিনি না, তারপরে আরেকটা এই যে মহিলারা ব্যবহার করে খুব বেশি একদম মেটে কালারের, যেটা বাইরে থেকে আসে, আমরা ব্যাপক দামে কিনি। এই সাবানগুলোর গায়ে যদি লেবেলিং থাকতো এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিত হতো যে এটা ক্ষতিকর না, বিএসটিআই কর্তৃক অনুমোদিত মানে যে কেউ ব্যবহার করতে তখন কি হয় সম্মত হয় যে আমি এই তেল ব্যবহার করলে আমার চুল পড়বে না, সরকারি একটা দপ্তর কর্তৃক সিল করা যায়। তাহলে বিএসটিআইও কিন্তু সরকারি একটি দপ্তর না, ওই দপ্তরটা যদি এই ফুল সেক্টরে যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে এই পণ্যগুলো উৎপাদনে আমাদের জনগণকে হেল্প করতো, যে না এখানে এতগুলো মানুষ একটা উদ্যোগ গ্রহণ করেছে, এই তেলটাকে আমরা একটা লেবেলিং দিই, আমরা একটু গবেষণা করে সরকারি উচ্চ পর্যায়ের লোকদের সাথে যেহেতু তার দপ্তর হইতে, তাহলে আমরা একটা কি করি যে এটা লেবেলিং এনে দেওয়ার ব্যবস্থা করি। যদি ধরেন ওই তেল এবং ওই সাবানকে আমরা সুন্দর করে প্যাকেটজাতকরণ করে আমরা করতে পারতাম, বিএসটিআই ট্যাগ দিয়ে বাজারে প্রচলন করে দিতে পারতাম, তাহলে কি হতো? তাহলে আমাদের এই সেক্টর অনেক দূর এগিয়ে যেত। এইটাকে থামানোর কোনো আর সুযোগ ছিল না, সেটা অফ সিজন হোক আর সেটা অন সিজন হোক। দেখেন আপনার এলাকায় আমি বলি একটা উদাহরণ দিই, এখানে তো আকিস বিড়ি ফ্যাক্টরি আছে, আকিস বিড়ি ফ্যাক্টরি কিন্তু তারা ব্র্যান্ডিং করে ফেলেছে না, সেটাকে কিন্তু আর কোনো থামানোর সুযোগ নেই, তার গায়ে একটা লেবেলিং দেওয়া। তো আমাদের এই ফুল সেক্টরকে আসলে শুধু ফুল বাজারে বিক্রি করবো, শুধু ফুল কোনো অনুষ্ঠান হলে বিক্রি করবো, এই চিন্তাধারা থেকে বের হয়ে এই ফুলটাকে কি করে ফুলের পাশাপাশি সৌন্দর্যের কাজে ব্যবহারের পাশাপাশি ফুল থেকে উৎপাদিত পণ্য, পারফিউম, তেল, সাবান এগুলাতে নিয়ে যেতে পারি, এই যে গবেষণাটা করা দরকার। এবং এর জন্য আমাদের আসলে শুধু প্রশিক্ষণ আপনাদের দিলে হবে না, আমাদের সরকারি ডিপার্টমেন্ট থেকে একটা গবেষণা কেন্দ্র দরকার। এবং এটা আসলে আমরা চেষ্টা করতেছি, আসলে শুধু এখন চেষ্টাই হয় না। একজন উপজেলা নির্বাহী অফিসার হয়তো সকল দপ্তরের সমন্বয় করতে পারে ঠিক, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের কিন্তু মাঠ পর্যায়ে যে মানে পাবলিকের চাহিদা কি, তারা কি চাচ্ছে, তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে গেলে কিভাবে আসলে প্যাট্রোনাইজ করা দরকার, সেটাও সংশ্লিষ্ট দপ্তরে কি করা উচিত, অবশ্যই এটা পর্যবেক্ষণ করা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত। ওই সংশ্লিষ্ট দপ্তর যদি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রস্তাব পাঠায়, আমরা কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকার বরাবর পাঠাতে পারি যে আমার এই এলাকায় এই বিষয় আছে, জনগণের এই চাহিদা, এবং এইটাকে আমরা যদি এই রূপে নিতে পারি তাহলে এই এলাকার জনগণের আর্থিক উন্নয়ন হবে এবং ভবিষ্যতে শুধু এই এলাকার জনগণের উন্নয়ন হবে না, এই এলাকার জনগণের মাধ্যমে উৎপাদিত এই তেল আমরা যদি বিদেশেও রপ্তানি করি এবং দেশের বাজারে বিক্রি করি, তাহলে সরকারও এখান থেকে কি হবে, আর্থিকভাবে লাভবান হবে,
রাজস্ব আদায় হবে, সাথে সাথে আমাদের বিদেশ থেকে তখন আর পারফিউম আমদানি করতে হবে না, সাবান আমদানি করতে হবে না। বিদেশ থেকে আমদানি করতে গেলে কিন্তু ব্যাপক পরিমাণ কি হয়, আমাদের খরচ হয়ে যায়। সেই খরচটাও কিন্তু আমাদের জনগণের পকেট থেকেই যায়, সেটা ভ্যাট বলে, সেটা ট্যাক্স বলে। তো আমাদের আসলে যেটা বললাম, যেভাবে কাজ করা দরকার কেন জানি সেভাবে কাজ করা হয়ে উঠছে না। এই যে পাট শিল্প আজকে দেখে আমরা শুধু পাট বিদেশে রপ্তানি করছি, অথচ সেই একই জিনিস আমরা বাংলাদেশে ধরে রাখতে পারলাম না। বিদেশের বাজারে এখন পাটের চাহিদা বেড়ে গেছে। বিদেশ এখন প্লাস্টিক পণ্য বর্জন করে পাট দিয়ে উৎপাদিত পণ্য ব্যবহার করছে, আর আমরা বাঙালি যেখানে এত সুন্দর সেই সোনালি আর সেই পাট উৎপাদিত হতো, সেখানে এখন আমরা প্লাস্টিক পণ্যে ভরিয়ে ফেলেছি। এখন আমরা পাটের জিনিস ব্যবহার করি না, এখন আমরা কি হয়ে গেছি, চায়না পলিথিন ব্যবহার করি, ইন্ডিয়ান পলিথিন ব্যবহার করি। বিদেশ থেকে আমদানি করে সেটা সঠিক পথে হোক, সেটা চোরাই পথে হোক, তার মানে আমরা বাংলাদেশি পণ্যের চেয়ে কোথায় আগ্রহ তুলে ফেলছি বিদেশি পণ্যের ভিতরে। আপনারা দেখেন মানুষ সবসময় বাইরের দেশকে কি দেয়, আপনি চিন্তা করেন আপনার প্রতিবেশীর কথা, প্রতিবেশীকে আপনি সবসময় খারাপ জিনিসটাই দেবেন, ভালো জিনিস কখনো দিবেন, নিবেন কি ভালো জিনিস। তাই বিদেশ আমাদের কাছ থেকে নিচ্ছে পাট, দিচ্ছে কি পলিথিন। তাই কি এইটা যদি আমরা মূর্খ বাঙালি বুঝতাম, তাহলে কেন পলিথিন আমদানি করতাম, পলিথিন ব্যবহার করতাম? আমরা ব্যবহার করতাম কি পাট, আমরা উৎপাদন করতাম পাট, পাট থেকে উৎপাদিত পণ্য ব্যবহার করতাম। আমরা ব্যবহার করে আমাদের দেশকে যেমন আমরা আমাদের আর্থিকভাবে উপকৃত হতাম, আমাদের পরিবেশকে আমরা সুন্দর রাখতে পারতাম। আমরা ভালো জিনিসকে কোনোভাবেই বাঙালি গ্রহণ করতে পারলাম না, ভালো কাজে ব্যবহার করতে পারলাম না। আমরা সবসময় আপনারা দেখেন আমাদের গার্মেন্টস শিল্পে আমরা এত উন্নত, গার্মেন্টস শিল্প বলতে সবচেয়ে ভালো মানের বস্ত্র, সেটা গেঞ্জি হোক, শার্ট হোক, শাড়ি হোক, প্যান্ট হোক, সেটা বাংলাদেশে উৎপাদন হয়। কিন্তু আমরা কিনি কি বাজারে যে খুঁজি কি ইন্ডিয়ান ড্রেস আছে, চায়না ড্রেস আছে, এইসব আমরা আমদানি করি, এইগুলো আমরা কিনি। আর আমাদের দেশের যে গেঞ্জি যেটা সবচেয়ে ভালো মানের, সেটা কোথায় যায়, বিদেশে যায়, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, ভালো ভালো দেশে সেগুলো চলে যায়। তাতে আমাদের আপত্তি নাই, কিন্তু একই সাথে যদি আমরা দেশের মানুষ এই মানে শুধুমাত্র আমাদের দেশের উৎপাদিত পণ্য কিনতাম, তাহলে বিদেশেও যেত, আমাদের দেশের উৎপাদিত পণ্য আমরা কিনতে পারতাম, বিদেশের উৎপাদিত পণ্য আমরা নিতাম না। না নিলে কি হতো, একই সাথে আমার দেশের উৎপাদিত পণ্যের সাথে কিন্তু বিভিন্ন মানে জনগণ জড়িত। একটা পর্যায়ে একদম উৎপাদিত পর্যায়ে কেউ কি দিচ্ছে, শ্রম দিয়ে জিনিসটা তৈরি করছে না, তিনি লাভবান হতেন। ওই শ্রমের সাথে ধরে যারা বাজারে বিক্রি করতেছে তারা লাভবান হতেন। তারপরে ওই যারা সেলাই করতেছে, যারা বিদেশে পাঠাচ্ছে, আর্থিকভাবে আমরা লাভবান হতাম। ওই সেলাই কাজের সাথে যারা জড়িত তাদেরও কর্মসংস্থান হতো। আবার আমরা যদি বিদেশ থেকে জিনিস না কিনতাম, তাহলে ওই টাকাটা আমাদের বিদেশে দিতে হতো না, তখন ওই দেশের টাকা কোথায় থাকতো, দেশেই থাকতো। অতিরিক্ত যে ভ্যাট ট্যাক্স দেওয়ার কথা, সেটাও আমাদের যেত না। আমরা সবসময় মনে করি ওই সরকার দিচ্ছে যে আমাদের, কিন্তু আসলে সরকার কি নিজের পকেট কিছু দেয় না। সরকার আমাদের সমগ্র জনগণের পক্ষ থেকে কালেকশন করে আমাদের চাহিদা অনুযায়ী কি করে, নীতি নির্ধারণ করে। আমি সমাজ বিজ্ঞান পড়াশোনা করেছিলাম, এখানে পড়েছি কি যে কখন দেশের সরকার কখন দরকার হয়, বলে রাষ্ট্র কখন দরকার হয়।